করছি আজকের সংবাদ। কালনা পৌরসভা এলাকায় স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে 4টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হচ্ছে। তারই অঙ্গ হিসেবে কালনা পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের পান্থনির গেস্ট হাউস সংলগ্ন একটি স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন হলো। এই উদ্বোধনে উপস্থিত ছিলেন কালনার পৌরপতি আনন্দ দত্ত, উপপৌরপতি তপন পোড়াল সহ বিশিষ্টজনেরা। 32 লক্ষ টাকা ব্যয়ে এই স্বাস্থ্য কেন্দ্রটি তৈরি হয়েছে, জানালেন উপপৌরপতি তপন পোড়াল। এর আগেও আমরা বার্নিংঘাটের আমরা উদ্বোধন ঘটিয়েছিলাম। এইগুলোই হচ্ছে তার প্রমাণ। আগামী দিনেও আরো আমাদের এইরকমই স্বাস্থ্যকেন্দ্র হবে। আমাদের কালনায় যে দীর্ঘদিন ধরে আমাদের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত ছিলেন এবং এছাড়াও এই স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক পর্যায়ে একজন করে মেডিকেল অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট থাকবেন। এখান থেকে প্রাথমিক চিকিৎসা এবং ঔষধ সরবরাহের ব্যবস্থা থাকবে বলে জানানো গেছে। 13 নম্বর ওয়ার্ডের পান্থনির সংলগ্ন এখানেই পান্থনির এলাকাতেই একটি স্বাস্থ্যকেন্দ্র আজকে আমাদের সম্মানীয় পৌরপতি শ্রী আনন্দ দত্ত মহাশয় উনি তার দ্বার উদ্ঘাটন করলেন। আমাদের সকল সম্মানীয় কাউন্সিলরবৃন্দ, আমাদের হেলথ অফিসার, মেডিকেল অফিসার এবং স্বাস্থ্য দপ্তরের সমস্ত আধিকারিকবৃন্দ এখানে উপস্থিত ছিলেন। এখানে কী কী পরিষেবা থাকবে? এখানে স্বাস্থ্য পরিষেবার আপনার অর্থ যেটা প্রাথমিক পর্যায়ে যেটুকুনি পরিষেবা সেটা মোটামুটি পুরোটাই কভার হবে এই স্বাস্থ্যকেন্দ্র থেকে। এটা কত টাকা ব্যয় তৈরি হলো? প্রায় 32 লক্ষ টাকা ব্যয়ে আমাদের এই স্বাস্থ্যকেন্দ্রটা তৈরি হলো। কবে থেকে শুরু হচ্ছে? আজকে থেকেই তো শুরু হলো। আর শুধু হ্যাঁ আজকে থেকেই শুরু হয়ে গেল এটা আপনার হচ্ছে পরিষেবাটা। এখানে কি এমওরা থাকবেন? হ্যাঁ, এমও তো থাকবেন। এমও আর কি ইয়ে হয়ে গেছে, পোস্টিং হয়ে গেছে, স্টাফও স্টাফ সব চলে এসেছে। বীরভূম থেকে মালকুড়ি আসা কমে গেছে পার্টির, আবার মালকুড়ি আসবে, তার একটা প্রস্তুতি নিতেই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা, নাকি কাজল শেখ সব খেয়ে নিল। মঙ্গলবার শহর বর্ধমানের টাউন হলে প্রভাত ভ্রমণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বললেন বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। বীরভূম থেকে ইনকাম কমে গেছে পার্টির, আবার মালকুড়ি আসবে, তার প্রস্তুতি কতদূর কী হলো, চেন ঠিক আছে কিনা, কাজল শেখ কি সব খেয়ে নিল না কিছু আছে, এগুলো দেখতে যাচ্ছেন দিদি। দিলীপ ঘোষ আরো বলেন, আজকে মিলন উৎসব হবে। নেতা জেল থেকে ছাড়া পেয়েছে, সাধারণ নেতাদের এদের কাছে গুরুত্ব নেই। বড় মিলন উৎসব হবে আজকে। নেতা জেল থেকে এসেছেন, চুরির দায়ে জেল কেটেছেন। টিএমসির কাছে এরাই গর্ব, এরা বাঘ, সিংহ, হাতি, কারণ সম্পত্তি আছে তো। সাধারণ যারা বা সৎ নেতারা তারা তাদের কাছে গুরুত্ব নেয়। বন্যা নিয়ে দিলীপ ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় 13 বছর কি করেছেন বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। যতবার বন্যা হয় আমরা দেখেছি গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, সেটা দেখতেই অভ্যস্ত হয়ে গেছেন রাজ্যের মানুষ। ব্যানার্জি 13 বছরে কি করেছেন বন্যা কমাবার জন্য? বৃষ্টি কমে গেছে, ওনার কপাল ভালো, চাষ করার দরকার নেই, কেন্দ্র চাল দিচ্ছে, সবাই খেয়ে বেঁচে আছে। উত্তরবাংলায় বন্যা হতো, আমরা তার সেই ছবি দেখছি। দেখুন, যতবার উনি বন্যা দেখতে যান, মালদায় দেখেছি, দিনাজপুরে, গোড়ালি অবধি জলে দাঁড়িয়ে উনি বাইট দিয়ে চলে আসেন, ওনার দায়িত্ব শেষ। বাকিরা ত্রাণ দেবে, এনজিও দেবে, কেন্দ্র সরকার দেবে, ত্রাণের টাকার জন্য ডিমান্ড করবেন, এত হাজার কোটি তত হাজার কোটি, সেটা ইলেকশন ফান্ড বানাবেন। টাকা লুটার জন্য উনি যান, যে কত বলা উচিত। হেলিকপ্টারে ঘুরে উনি বুঝে যান কত বাড়ি ভেঙেছে, তার খবর দেন। তো উনি 13 বছর কী করছেন হিসাব দিতে। ওনার ওই ছোটো ভাইটি, কোলের ভাই দেব, তাকে নাকি কথা দিয়েছেন। প্রত্যেক বছর তো একই ডায়লগ শুনি। এবারে ওরা ভেবেছিল বোধহয় বন্যা হবে না, চলে গেল সিজন, দুর্ভাগ্য ওদের। কিন্তু এই যে প্রত্যেক বছর ঘাটালে বন্যা আর স্টেটমেন্ট, সেই পচা ডায়লগ দিদির শুনে শুনে আমরা ক্লান্ত। আমরাও ত্রাণ দিতে যে কী করবো, গরিব মানুষকে বাঁচাতে হবে, আর পুজোটা ওদের মাটি হয় প্রত্যেকবার। এটা কতদিন চলবে? একই ডায়লগ, একই ছবি, কতদিন দেখতে হবে?
উনি একবার বলবেন আমাদের টাকা চাই না, 1250 কোটি টাকা খরচা করবো, আর 13 বছর ক্ষমতায় থাকার পর উনি বলছেন আমার তার একটা প্ল্যান বানাবো। একদিন আপনি কী করছেন? প্রতিশ্রুতি খালি। উনি জানেন 1-2 সপ্তাহ চলবে বন্যা, চলে যাবে, আবার 1 বছর ছুটি, কেউ কিছু মনে রাখবে না। যেখানে গিয়ে বড় বড় ডায়লগ দেবেন, শঙ্করপুরে নাকি গভীর সমুদ্র বন্দর বানাবেন 8,500 কোটি টাকা দিয়ে। আরে 800 কোটি টাকা আপনার পকেটে নেই, আপনি 8,500 কোটি টাকা বলছেন? কেন্দ্রের টাকা লাগবে না, আমরা বানিয়ে দেবো, ঘাটাল প্ল্যান আমরা বানিয়ে দেবো। একটা তো কিছু করুন, একটা রাস্তা ঠিক করতে পারেন না। সমস্ত দেখুন এখানে টাউন হলে বসে আছি, ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে পড়ে যাচ্ছে, প্লাস্টার খুলে যাচ্ছে, একটা ফুটপাথ ঠিক নেই। সকালে 600 লোক হাঁটতে আসেন, সেটা ঠিক হলো না, লুট করে সব খেয়ে নিচ্ছে, উপর থেকে নিচ্ছে, আর জমিও খেয়ে নিচ্ছে। কতদিন এরকম মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলবে? আর একটা কিছু দুর্ঘটনা ঘটে গেল, আরজি করের মতো চাপা দেওয়ার জন্য লেগে পড়লেন। কিছু তাবেদার অফিসার আছে, তারা ঝাঁপিয়ে পড়ে দিদিকে বাঁচাও, দিদিকে বাঁচাও, আর উনি বলছেন আমি তো তোমাদের বাঁচাবো, সামলাও। এইভাবে চলছে গোঁজামিল দিয়ে। আমি জানি না কদিন চলবে, বাংলার মানুষ কদিন সহ্য করবে। সে প্ল্যান তো হয়ে বসে আছে। সিপিএম চলে গেল, সিপিএমের সেলিমবাবু বলছিলেন এই করতে হবে তাই করতে। আপনারা 34 বছর কী করলেন? কেন মানুষকে জল থেকে তুললেন না? ওই ঘাটাল সিট জিততো ওরা, আরামবাগ 7 লাখ ভোটে জিততো, ওই পুরো এলাকা, এখানে উদয়নারায়ণপুর, এই যে 3টে জেলা সংযোগস্থল, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, সেখানে লক্ষ লক্ষ লোক এর দ্বারা ইফেক্টেড। প্রত্যেক বছর সর্বশান্ত হয়। আপনি ঘাটালে যান, একতলা বাড়ির নিচটা খালি বন্যার জলের জন্য রাখা হয়েছে। 6 মাস 7 মাস কিছু জিনিসপত্র থাকে, মানুষ থাকে না, আর এখন জিনিসপত্র সব দোতলার উপরে, নিচটা পুরো জলে ভর্তি। কী অপরাধ করেছে ওখানকার লোক? তারা ট্যাক্স দেয় না কেন? একটা ওখানে ড্রেন হচ্ছে না, বড় না খাল হচ্ছে না কেন? বাঁধ ঠিক হচ্ছে না? আপনি কি বিপ্লব করছেন? ঝাড়খণ্ডের লোকের সঙ্গে ঝগড়া করে রাস্তা বন্ধ করেছেন, গাড়ি বন্ধ করে দিচ্ছেন। কে অধিকার? এটা বাংলাদেশ হয়ে গেছে নাকি? পারমানেন্ট নিতে হবে। আর আমার প্রতিনিধিদের তুলে নিচ্ছেন আপনি ডিবিসি থেকে। আপনি পারবেন? ডিবিসি যে বিদ্যুৎ দিচ্ছে পশ্চিমবাংলাকে 5,500 মেগাওয়াট, বন্ধ করে দিন, অন্ধকার হয়ে যাবে, আপনার ভবিষ্যৎও অন্ধকার হয়ে যাবে। ওই এলাকার ডেভেলপমেন্ট, এই যে বর্ধমান থেকে এলাকায় বহু জায়গার ডেভেলপমেন্টের কাজ ডিবিসি করে, ঝাড়খণ্ডকে এবং পশ্চিমবঙ্গকে বিদ্যুৎ সাপ্লাই ওরাই করে। আর উনি মানুষকে নাটক দেখাচ্ছেন, ওনার দুজন, সে দুজন কী করতো ওখান থেকে যে কমিটিতে থাকতো ডিবিসি? তারা কে? একদিন কী করেছে? তারা সরকারকে জানায় না, এখন নাটক করে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। পশ্চিমবাংলার লোক আবার 1 মাস পরে সব ভুলে যাবে। এই ভাবছেন এইভাবেই চলবে। ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজার সহ অন্যান্য আধিকারিকের সাথে বর্ধমান দুর্গাপুর লোকসভা অঞ্চলের রেলওয়ে সংক্রান্ত বেশ কিছু এজেন্ডা নিয়ে মিটিং করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কীর্তি আজাদ। বিভিন্ন সময় সাধারণ মানুষের বিশেষ দাবি, যেমন ট্রেনের সময়সূচি বদলানো, বর্ধমান টু দুর্গাপুর রুটের নতুন ট্রেন প্রদান, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যেমন দুর্গাপুর বা পানাগড় কর্মরত নিত্য যাত্রীদের ডিউটি টাইমে পর্যাপ্ত ট্রেন না থাকায় নতুন কিছু ট্রেনের দাবি করা হয়। এছাড়া বন্দে ভারত, রাজধানী, শতাব্দী এক্সপ্রেসের মতো প্রিমিয়াম ও গুরুত্বপূর্ণ ট্রেনগুলোতে সাধারণ মানুষের জন্য স্লিপার কোচ সংযোজন ও প্রিমিয়াম ট্রেনগুলির যথা বন্দে ভারত, শতাব্দী এক্সপ্রেস প্রভৃতি বর্ধমান জংশনে স্টপেজের দাবি করা হয়। দূরপাল্লার কিছু ট্রেন যেমন শিয়ালদা, জম্মু তাওয়াই হামসফর এক্সপ্রেস, অন্যান্য এক্সপ্রেস প্রভৃতি ট্রেনগুলিতে প্যান্ট্রি করা না থাকায় যাত্রী দুর্ভোগের কথা তুলে ধরা হয় এই আলোচনায়। আশা করি যাত্রীদের স্বার্থে ইস্টার্ন রেলওয়ে সমস্ত বিষয়গুলো পর্যবেক্ষণ করবেন বলে আশা ব্যক্ত করেন কীর্তি আজাদ। দ্রুত সমস্যার সমাধানের দাবিও জানান তিনি। अपना जीवन में स्पष्ट रहा खिलाड़ी आदमी है और एक स्वेच्छा से खिलाड़ी, हृदय से खिलाड़ी है और स्वेच्छा से राजनीति में आए हैं, तो अच्छा करना चाहते हैं। हमने चिट्ठी भेजी थी जो आपने हमसे मांगी थी, वह हमने विशेष रूप से अपने ऑफिस इंचार्ज से भिजवाई थी, खुद इसलिए नहीं भिजवाई थी क्योंकि उसमें 2 ऐसी चीज़ें हैं, अगर यदि मैं उसका साइन कर देता तो फिर मुझे विजिलेंस में भी जाना पड़ता और चिट्ठी भी लिखनी पड़ती और पार्लियामेंट में भी जाना पड़ता। इसलिए आपने चिट्ठी ऑफिस के माध्यम से भिजवाई थी। आज मुझे जवाब मिल जाएगा तो ठीक है, आपको समय चाहिए होगा तो निर्धारित कर देंगे, उसके बाद फिर हम उसके ऊपर कोई कार्रवाई करेंगे। सबसे पहली चिट्ठी हमारे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट ने आप लिखी थी 15वीं, 16वीं और 17वीं लोकसभा में।
आपको लगभग 2,20,00,000 रुपया सांसद एक्सिट कोर्स से मिला, जिसमें हमारे अलग अलग सांसद थे उन्होंने दिया था। 80 लाख का एक चेक था, 10 लाख का एक चेक था, 2014 में 80 लाख का चेक था। डेट नंबर सब उसमें बीमो नंबर सब 387, 471, 27/2/2014, 4/3/2014, इस तरीके से आपको चिट्ठी लिख करके भेजी गई थी 28 जून, इस साल के जून। और वो सांसद एमपी लैड के मुताबिक आपको सबका एमपीआर देना होता है, इसका आपने एमपीआर दिया नहीं। यदि यह काम कंप्लीट हो गया होता तो आपने यूटिलाइजेशन सर्टिफिकेट नहीं दिया था। आपने यूटिलाइजेशन सर्टिफिकेट लगभग 2,20,00,000 रुपए का नहीं दिया। कृपया तारीख देख लें, आपके पास कागज ना हो तो मेरे सचिव से बात कर लें। मुझे इंटरेस्ट के साथ ये पैसा चाहिए, ये कृपया ध्यान रखिएगा। ये पब्लिक के काम के लिए पैसा आपको मिला था जो आपने नहीं किया, यह मुझे पैसा वापस चाहिए। नहीं तो मैं इनसे नहीं करूँ, थोड़ी तोड़ नहीं करें। इतने कम समय में ऐसा बातों को करना संभव नहीं है, तो मैंने आपके सामने रखी है। ऐसी बहुत सारी ट्रेनें हैं जिसके ऊपर आपने कल मुझे जवाब दिया, हम नहीं देख पाए। हम जानते हैं कि राजधानी एक्सप्रेस बहुत तेज चलती है, लॉन्ग डिस्टेंस ट्रेन है, उसमें 3 या 4 स्टॉपेजेस होते हैं, राजधानियों में ही अधिकतर होती है, इसलिए हम समझ सकते हैं। लेकिन इससे वंदे भारत की काफ़ी ट्रेन हैं। हालांकि माननीय सरकार ने सही कहा कि उसके टिकट के दाम बहुत बड़े हैं, उसके अलावा जो दूसरे ट्रेन चल रहे हैं उसमें लोग ज़्यादा अधिकतर जाना चाहते हैं बनिस्पत के आपके वंदे भारत में, क्योंकि इसका बहुत ज़्यादा एक्सपेंसिव है। वर्तमान जंक्शन से आपको लगभग 137 करोड़ रुपया प्रत्येक वर्ष मिलता है, जो बोलपुर, परसोई, रानीगंज, चंद्रपुर जैसी जगहों से बहुत ज़्यादा है, लेकिन इसकी उपेक्षा बहुत हो रही है। मैंने अभी देख रहा था कि इसमें जब बात हो रही थी वंदे भारत जो रुकता है उसके क्या मानक क्या है, कितना डिस्टेंस होगा जी स्टेशन के बीच में, कुछ बताएंगे? वंदे भारत स्टेशन पे जो रुकती है उसके मानक कितने किलोमीटर के होते हैं, ऐसा कुछ है? कोई जवाब देंगे? वंदे भारत ट्रेन अप्रोक्सीमेटली कितने माइल्स पे, कितने माइल किलोमीटर दूसरे स्टेशन रुकने का प्रावधान है? करीब एवरेज ऐसा कुछ नहीं है। हवाड़ा से ट्रेन आती है, वर्तमान एक बड़ा ही ऐतिहासिक शहर है। मैं खुद सेंट स्टीफेंस कॉलेज का हिस्ट्री ऑनर्स का स्टूडेंट हूँ, तो वर्तमान के बारे में मैंने पढ़ा है, अभी से नहीं, बहुत पुराना जैसा इतिहास है। और अगर अभी पीछे कुछ देखें तो अंग्रेजों ने इसको एक अपना मेन हब बनाया था, क्योंकि सबसे ज़्यादा चावल जो होता है 3 गुट साल में एक बार चावल यहाँ उगाया जाता है, जिसका एक्सपोर्ट होता है। यहाँ का आम है, यहाँ का आलू है, सब जाता है। और वर्तमान बहुत ही महत्वपूर्ण माना गया। अभी आपने कहा शायद 53 मिलियन टन हम लोग लोडिंग करते हैं यहाँ से, ऐसा कुछ बोले थे ना शुरू में? आसनसोल डिवीजन, हाँ ठीक है। तो वर्धमान से भी अधिक खूब ऐसा यहाँ से निकलता है। वर्धमान वालों देखिए तो उसकी टाइमिंग बनाते हैं, उस समय जो मैक्सिमम इंपॉर्टेंट ट्रेन है वो चलती है। सो ऑब्वियसली इसकी प्रायोरिटी है नहीं, इसलिए इसको शट कर देते हैं और ये आपकी राजधानी और वंदे एक्सप्रेस और फलाना आगे निकलते हैं और ये तो लेट मिलाते हैं। As railway, you know, 80% traffic short route पे, only 15 to 20% traffic of railways is on long routes. दिल्ली से मुंबई कितनी ट्रेन चला देगा, कलकत्ता से गुजरात कितनी ट्रेन चला देगा, लेकिन जो लोकल कम्यूटर्स, they are in lakhs who are traveling up and down every day. They have to go to office, they have to go to hospital, they have to go to their administration. रेलवे के आपके लोग वो लोग भी आते हैं जाते हैं। मैक्सिमम ट्रिप्स आर शॉर्ट, 50, 100, 150, मैक्सिमम 200। उसके ऊपर का कोई ट्रैफिक नहीं है। लेकिन ऐसे कई सारे ट्रेन हैं जो यहाँ से जाते हैं
which are maybe express, but they are not like Rajdhani Express, Vande Express or Shatabdi Express. लंबे हैं, इसमें बैटरी कार ही नहीं. There are no battery cars. Just because they don't have. আজকের সংবাদ এই পর্যন্ত। নমস্কার।